29 জুন 2024 বারবাডোসের ওই দিন মনে হয় না কোনো ভারতবাসী ভুলে গেছে। 6 on the board. আর দীর্ঘ 11 বছর অপেক্ষার পর ভারত আবারও টি-20 ওয়ার্ল্ড কাপ জয় করল। বুমরার ওই আগুনের গোলা গতিতে বল, হার্দিক পান্ডিয়ার ওই লাস্ট ওভার আর সূর্যকুমার যাদবের ওই ক্যাচ দেখে মনে হবে যেন স্বয়ং ভগবান মাঠে কোনো চমৎকার লিখে দিয়েছে। যখন রোহিত শর্মা ট্রফি তোলে তখন দেখে মনে হলো যেন 2023-এর ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সমস্ত ঘা এক মুহূর্তে মিটে গেল। তারপর আবারও 9 মার্চ 2025 দুবাই যখন ভারত নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয়, তখন আবারও গোটা দেশ আনন্দ উৎসবে মেতে ওঠে। 2013-র পর ফাইনালি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের ঝুলিতে এলো, যেখানে ভারত পরকে পর দুটি আইসিসি ট্রফি জয় করলো। তো বন্ধুরা, আজ ভারতের ডমিনেন্স শুধু ক্রিকেট পিচের মধ্যেই নয়, বরং ক্রিকেট পিচেও বাইরেও রয়েছে। এর লেটেস্ট এক্সাম্পল হলো চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটি পাকিস্তানে হওয়ার কথা ছিল কিন্তু পাকিস্তানে হয়নি। ভারত এমন খেল দেখালো যে প্রথমে পাকিস্তান টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেল আর তারপর ফাইনাল ম্যাচ পাকিস্তান থেকে ছিটকে গেল। বিসিসিআই পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে পাকিস্তানে যদি ম্যাচ হয় তাহলে আমরা কোনো মতেই খেলবো না, আর যদি ভারতই না খেলে তাহলে ম্যাচ কে দেখবে। এই জন্য ভারতের সমস্ত ম্যাচ দুবাইয়ে শিফট করা হয়। আইসিসি পরিষ্কার জানতো যে ভারতের কতটা ক্ষমতা আছে, আর যদি ভারতই না খেলে তাহলে স্টেডিয়ামের মধ্যে কোনো শোরগোল হবে না, টিভিতে টিআরপি আসবে না, আর সব থেকে বড় কথা টাকা গিয়ে লাগাবে। বন্ধুরা, আজ ভারতের 1.4 বিলিয়ন ফ্যান্স গ্লোবাল ভিউয়ারশিপের 90% অংশ, যা ক্রিকেটের 70 থেকে 80% গ্লোবাল রেভিনিউ ভারত থেকে এসে থাকে। আপনি জানলে অবাক হবেন, যদি ভারত টুর্নামেন্ট থেকে বেরিয়ে যেত তাহলে আইসিসির 675 মিলিয়ন ডলারের লস হতো। তবে এগুলো তো শুধু এখন ট্রেলার ছিল, আসল পিকচার তো এখন শুরু হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখনো ভারতে সেই জয়ের উৎসব শেষ হতে না হতেই শুরু হয়ে গেল আইপিএল। আমাদের দেশে ক্রিকেট ম্যাচ উৎসবের মতো হয়ে থাকে, আর ক্রিকেটারকে তো ভগবানের মতো করে পুজো করা হয়। যে আমি ওকে ছুঁছি, ভগবানের কাছে চলে গেছি, এইটুকুন তো করতেই হবে, তার জন্য কিছু করার নেই। কিন্তু আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই আইপিএল এক আলাদা লেভেলেই নিয়ে গেছে। আপনি জানলে অবাক হবেন, আইপিএল প্রথম বছরই 1.1 বিলিয়ন আরব ডলারের ভ্যালুয়েশনের সাথে ভারতের প্রথম ইউনিকর্ন হয়ে ওঠে। 2008 সালের পর থেকে আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু 433 গুণ বেড়ে যায়, যা আইপিএল এখন ডিকেকন হয়ে ওঠে। এখন এর ভ্যালুয়েশন 11 বিলিয়ন ডলারের কাছাকাছি। কিন্তু বন্ধুরা, এই অ্যাচিভমেন্টের প্রমাণ হলো যে আইপিএল শুধু ক্রিকেট ময়দানের মধ্যেই নয়, বরং ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যেও দারুণ প্রভাব ফেলতে পেরেছে। বছরের পর বছরের বেসিসে আইপিএল এর বিজনেস 78% নিয়ে গ্রো হচ্ছে, যার প্রভাব বিসিসিআই ফিনান্সিয়াল চার্টে দেখতে পাবেন। ফিনান্সিয়াল ইয়ার 2023-এ বিসিসিআই আইপিএল থেকে 5120 কোটি টাকার বড় প্রফিট হাত লেগেছিল, যেখানে 2022-এর মোকাবিলায় 116% বেশি ছিল। আর লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের হিসাবে বিসিসিআই নেটওয়ার্ক 20,000 কোটি টাকারও বেশি, যেখানে বিশ্বের সেকেন্ড রিচেস্ট ক্রিকেট বোর্ড মানে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের 30 গুণ বেশি। এক সময় ছিল যখন ভারতের ক্রিকেটার হওয়া মানে গরিবকে জড়িয়ে ধরার মতো। ওই সময় টেস্ট ম্যাচ খেলার জন্য জানেন কত টাকা দেওয়া হতো? মাত্র 250 টাকা, মানে একদিন খেলার জন্য 50 টাকা। কিন্তু যদি ভুল করে বৃষ্টি চলে আসে বা তাড়াতাড়ি ম্যাচ শেষ হয়ে যায় তো সেখান থেকেও টাকা কেটে নেওয়া হতো, আর প্লেয়াররা নিজেদের জামা কাপড় নিজেরাই ধুতো, এমন অবস্থা ছিল। কিন্তু এখানে সব থেকে বড় প্রশ্ন হলো, তাহলে বিসিসিআই এত কিছু সম্ভব কিভাবে করলো? যেই বিসিসিআই 2006 সাল পর্যন্ত যার অ্যানুয়াল ইনকাম 650 কোটি আর 230 কোটি টাকার প্রফিট জেনারেট করেছিল, সেখানে হঠাৎই এত বড় কিভাবে হলো? যেই বিসিসিআই একসময় দূরদর্শনকে টাকা দিয়ে তাদের ম্যাচগুলিকে ব্রডকাস্ট করাচ্ছিল, কিন্তু আজ বিসিসিআই আগে ব্রডকাস্ট করার জন্য কোম্পানিগুলোর লম্বা লাইন লেগে থাকে। আজ আইপিএল তার বছরের ব্রডকাস্টিং রেভিনিউ থেকে যেই টাকা আয় করে তা আমেরিকান ন্যাশনাল ফুটবল লিগ, ইংল্যান্ডের প্রিমিয়াম লিগ আর ন্যাশনাল বেসবল অ্যাসোসিয়েশন জায়ান্ট লিগকে টক্কর দিয়ে থাকে। এই সব কিছু ঘটেছে আইপিএল এবং বিসিসিআই এর দারুণ বিজনেস মডেলের জন্য। এই বিজনেস মডেল কেবল ভারতেই নয়, বরং সারা বিশ্বের কাছে ইন্সপিরেশন হয়ে ওঠে। তাই আজ আমি এই ভিডিওতে আইপিএল এবং বিসিসিআই এর এই জার্নিকে তুলে ধরবো। তো চলুন তবে শুরু করা যাক। আপনি হয়তো এটাও জানেন না যে আজ দেশের মধ্যে ক্রিকেটের এত আনন্দ উচ্ছ্বাস এর আগে থেকে ছিল না। বিংশ শতাব্দীতে ভারতের ফুটবল এবং হকি সারা বিশ্বের কাছে বেশি জনপ্রিয় ছিল, কিন্তু এই কাহিনীর মোড় ঘুরে যায় 2007 সালে আইসিসি টি-20 বিশ্বকাপ উদ্বোধনী সংস্করণে ভারত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পায়। এরপর থেকে টি-20 ফরম্যাটে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে বিসিসিআই ভারতে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 ক্রিকেট প্রতিযোগিতা শুরু করে এবং এখান থেকেই আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ শুরু হয়। এর আগে কেউ কি ভেবেছিল যে শ্রীলঙ্কা
আর ভারতের দুই দুরন্ত ব্যাটসম্যান জয়া সূর্যা এবং সচিন তেন্ডুলকার একসাথে ওপেনিং করবে। তাছাড়া আরো কি কি ভেবেছিল যে ভারতের সৌরভ গাঙ্গুলি এবং পাকিস্তানের শোয়েব আখতার একসাথে উইকেটে সেলিব্রেট করবে, কিন্তু এই আইপিএল এর সবকিছু পসিবল করে দেখিয়েছে। বিশ্বের বেস্ট বোলার এবং বেস্ট ক্রিকেটার একে অপরের সাথে এবং একে অপরের বিপক্ষে খেলা করে। তার সাথে রয়েছে দারুণ বিজনেস, গ্ল্যামার এবং এন্টারটেনমেন্টে ভরপুর। শাহরুখ খান, প্রীতি জিন্টা, কাবিয়া মারান এবং নীতা আম্বানির মতো বিজনেসম্যান এবং সেলিব্রিটিরা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলি ওন করতে শুরু করে এবং ম্যাচের সময় তারা স্টেডিয়ামের নজরে আসতে থাকে। আর এভাবেই আইপিএল এর পপুলারিটি অনেকটা ছড়িয়ে পড়ে। কিন্তু এই আইপিএল এর সাফল্যের পেছনে সব থেকে বেশি অবদান রয়েছে বিসিসিআই এর। এক সময় ছিল যখন বিসিসিআই এর চেয়ারম্যান অ্যান্ড ইউনিয়ন মিনিস্টার এনকেবি সালভেকে টেস্ট অ্যান্ড কাউন্টি ক্রিকেট বোর্ড 1983 সালে ওয়ার্ল্ড কাপ ফাইনালের জন্য দুটি এক্সট্রা টিকিট দিতে মানা করে। আর একথা শুনে তার এতটাই গায়ে লাগে যে ওয়ার্ল্ড কাপের পরবর্তী টুর্নামেন্ট ভারতের মাটিতে অনুষ্ঠিত করিয়ে ছাড়ি। আপনি জানলে অবাক হবেন, ব্রিটেনের বাইরে যখন প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করা হয় সেটা আমাদের ভারতীয় আয়োজন করা হয়। আর 2008-এ এই আইপিএল শুরু হওয়াতে সবকিছু বদলে যায়। আইপিএল এর ম্যাচগুলি এখন 200 মিলিয়নেরও বেশি ডোমেস্টিক টিভি ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করে। আজ বিসিসিআই তার ম্যাক্সিমাম রেভিনিউ ম্যাচগুলির মিডিয়া রাইটস থেকে আয় করে থাকে। এছাড়াও আরো আপনাদের দেখায় যে বিসিসিআই 2018 এবং 2022 এর মধ্যে 27,411 কোটি টাকার রেভিনিউ রেকর্ড করেছে, যা বিশ্বের রিচেস্ট ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। আজ সারা বিশ্বে ইন্ডিয়ান ক্রিকেটাররা যেই স্বীকৃতি পায় তা নিজেদের কাছে খুবই আশ্চর্যজনক। বাইরে কোনো দেশ একজন ক্রিকেট খেলা কি জিনিস না জানলেও কিন্তু বিরাট কোহলিকে সারা বিশ্বের মানুষ থেকে শুরু করে বাচ্চা বুড়ো সবাই চেনে। কেননা বিরাট কোহলি ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে মোস্ট ফলোয়ার ক্রিকেটারের মধ্যে একজন। এবার এখন জানবো বিসিসিআই এবং আইপিএল এর এই বিজনেস মডেলটির ব্যাপারে। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে এক একটি টিমের দাম 7 থেকে 8,000 কোটি টাকায় বিক্রি হয়, সেখানে বিজয়ী টিমকে 20 থেকে 30 কোটি টাকা পেয়ে থাকে। এছাড়াও সেই টিমের খরচ 150 কোটি টাকারও বেশি হয়ে থাকে। তাদের থাকা, খাওয়া দাওয়া এবং যাতায়াতের সবকিছু টিম মালিকরা বহন করে থাকে। তো এখন প্রশ্ন হলো, আইপিএল এবং বিসিসিআই এর এই বিজনেস মডেলটি কাজ কিভাবে করে, বলতে গেলে প্রফিট কিভাবে করে। আইপিএল এ আয়ের সবচেয়ে বড় উৎস হলো মিডিয়া রাইটস। বিসিসিআই আয়ের থার্ড বিগ কম্পোনেন্ট মিডিয়া রাইটস হোল্ডার, যা ব্রডকাস্টিং ক্যাম্পিং হয়ে থাকে, যেখানে তাদের চ্যানেলে আইপিএল কে স্ট্রিমিং করানোর জন্য বিসিসিআই এর কাছ থেকে তারা স্ট্রিমিং রাইটস কিনে থাকে। বিসিসিআই আইপিএল এর ব্রডকাস্টিং রাইটস এর অকশন করে থাকে, যেখানে সোনি পিকচার, জি এন্টারটেনমেন্ট, অ্যামাজন প্রাইমের মতো টপ মিডিয়া জায়ান্টস পার্টিসিপেট করে থাকে এবং দরদাম করে যে বেশি টাকা লাগাবে আইপিএল এর ব্রডকাস্টিং রাইটস সেই পেয়ে থাকে। বিসিসিআই একাই মিডিয়া রাইটস থেকে আইপিএল এর 60 থেকে 80% ইনকাম মোবিলাইজ করে থাকে। 2018 থেকে 2022 এর মধ্যে স্টার নেটওয়ার্ক আইপিএল এর ব্রডকাস্টিং এবং ডিজিটাল রাইটস এর জন্য 16,347 কোটি টাকা দিয়েছিল, যেখানে তাদের অ্যানুয়াল মিডিয়া রাইটস রেভিনিউর প্রায় 3200 কোটি টাকা ছিল। কিন্তু 2023 থেকে 2027 এর মধ্যে বিসিসিআই তার অ্যামাউন্টকে 3 গুণ বাড়িয়ে দেয়। মানে 2023 থেকে 2027 এর মধ্যে বিসিসিআই 48,000 কোটি টাকারও বেশি আয় করবে। ভাইকম 18 দ্বারা পরিচালিত জিও সিনেমাকে ডিজিটাল স্ট্রিমিং রাইটস এর জন্য 23,758 কোটি টাকায় কেনে, আর ডিসনি স্টার 23,575 কোটি টাকায় টেলিভিশন স্ট্রিমিং রাইটস এর জন্য কিনেছে। তো বন্ধুরা, এখন বিসিসিআই ব্রডকাস্টিং রাইটস এর পয়সা কিভাবে ভাগ করে সেটাই জানবো। ব্রডকাস্টিং রাইটস সেল থেকে আসা সমস্ত টাকা বিসিসিআই আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি টিমগুলির মধ্যে ভাগ করে দেয়। 2023 সালে সাইন হওয়া ডিসনি স্টার এবং ভাইকম 18 ব্রডকাস্টিং ডিল থেকে জেনারেট হওয়া 48,390 কোটি টাকা দুটি ভাগে ভাগ করা হয়, যার রেভিনিউর এক ভাগ বিসিসিআই পেয়ে থাকে এবং বিসিসিআই 24,195 কোটি টাকার 26:74 রেশিওতে প্লেয়ার এবং বিভিন্ন রাজ্য বোর্ডের মধ্যে ভাগ করে দেয়। এই লেনদেনের ফলে একদিকে বিসিসিআই অনুমোদিত স্টেট বোর্ড গুলিতে 16,000 কোটি টাকার অ্যাডিশনাল ফান্ড পায়, তো অন্যদিকে আইপিএল এর ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল প্লেয়ারের ঝুলিতে 6,290 কোটি টাকা চলে যায়। ডেটা অ্যাকর্ডিং আইপিএল এর কারেন্ট ম্যাচ ব্রডকাস্টিং রাইটস এর ভ্যালু 16 মিলিয়ন মার্কিন ডলার। আজ আইপিএল এর পার ম্যাচ ভ্যালু প্রায় 104 কোটি টাকা, যা ইংল্যান্ডের জনপ্রিয় ফুটবল লিগ ইপিএল এর থেকেও বেশি। তাছাড়া সারা বিশ্বে ফুটবলের থেকেও ক্রিকেট অনেক কম লোক দেখে, তাই এর সাথে সাথে বিসিসিআই ওমেন ক্রিকেট লিগকেও প্রমোট করতে শুরু করে দিয়েছে। এই সবে ওমেন ক্রিকেট আইপিএল শুরু হয়েছে, যেখানে ফ্র্যাঞ্চাইজি এবং মিডিয়া রাইটস থেকে বিসিসিআই 700 মিলিয়ন ডলারের রেভিনিউ জেনারেট করেছে। এরপরে এই ইকোসিস্টেমের লাস্ট মেজর কম্পোনেন্ট হলো স্পন্সরশিপ ডিল। ভারতীয় ক্রিকেট টিমের হাই ফ্যান ফলোইং এর কারণে বড় বড় ব্র্যান্ডগুলির মধ্যে স্পন্সর করানোর জন্য লম্বা লাইন লেগে থাকে। তার মধ্যে রয়েছে টাইটেল স্পন্সরশিপ, যেখানে টাটা গ্রুপ 2022-এ 2 বছরের জন্য টাইটেল স্পন্সরশিপের জন্য 335 কোটি টাকা দিয়ে কিনেছে। আবার 2024 সালে টাটা গ্রুপ 2500 কোটি টাকা দিয়ে আগামী 5 বছরের জন্য আরো বাড়িয়ে দেয়। তারপর রয়েছে টিম স্পন্সরশিপ, যেখানে প্রতিটা টিম তাদের আলাদা আলাদা স্পন্সরের সাথে ডিল করে থাকে। উদাহরণ হিসেবে 2024 সালে আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান 26টি স্পন্সরশিপ পেয়েছিল, যার মধ্যে 11টি ইন্টারন্যাশনাল আর বাকি 15টি ডোমেস্টিক ব্র্যান্ডস। আর সিএসকে টিমের কাছে 15টি ব্র্যান্ডস, সিয়াট, ক্যাট, ড্রিম 11, রূপে, মাই ইলেভেন সার্কেলের মতো বড় বড় ব্র্যান্ডস ক্রিকেটার
প্লেয়ারের জার্সিতে এবং স্টেডিয়ামের লোগো এবং বিভিন্ন অ্যাড দিয়ে থাকে। এছাড়াও ক্রিকেটারদের দিয়ে বিভিন্ন অ্যাডস গুলিতে সামিল করানো হয় এবং সেখান থেকেও প্রতিটা টিম তাদের স্পন্সরশিপ থেকে আসা রেভিনিউ 20% বিসিসিআই কে দিয়ে থাকে। যদি দেখেন ব্রডকাস্টিং স্পন্সরশিপ থেকে আসা সমস্ত টাকা বিসিসিআই এর কাছে যায় আর সেই সমস্ত টাকার 50% প্রতিটা টিমের মধ্যে ভাগ করে দেয়। আর এইভাবেই আইপিএল এবং বিসিসিআই এই বিজনেস মডেলটি কাজ করে থাকে। কিন্তু এই আইপিএল শুধু স্পোর্টস এর মধ্যেই নয়, বরং ট্যুরিজম, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেও এক পজিটিভ ইকোনমিক ইম্প্যাক্ট তৈরি করে। প্রতি বছর আইপিএল সিজনে হোটেল, ট্রান্সপোর্ট, রেস্টুরেন্ট গুলিতেও প্রচুর চাহিদা বেড়ে যায়, কেননা আইপিএল ক্রিকেটের কমার্শিয়াল হার্টবিটের সাথে সাথে গোটা বিশ্বে সবচেয়ে বেশি অডিয়েন্স, বিগেস্ট স্টার, ম্যাসিভ ক্যাপিটালকে অ্যাট্রাক্ট করে। বলা হয়ে থাকে আজ বিসিসিআই শুধু ইন্ডিয়ান ক্রিকেটকেই নয়, বরং সমস্ত স্পোর্টসকেও কন্ট্রোল করে থাকে। তো বন্ধুরা, আজ বিসিসিআই এত শক্তিশালী হওয়ার কারণ হলো আমার এবং আপনার ক্রিকেটের প্রতি এবং ক্রিকেটের প্রতি সাপোর্ট এবং ভালোবাসা। প্রতি বছর আইপিএল এর মতো এই টুর্নামেন্ট প্রতিটা ফ্যান্সদের কাছে উৎসাহ, আবেগ এবং গর্বের প্রতীক হয়ে ওঠে। প্রতিটা টিম তারা কতটা শক্তিশালী এবং তাদের ফ্যান বেসের সাথে ময়দানে নামে, যার ফলে এই লিগ দেখতে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। যাওয়ার আগে একটা প্রশ্ন করি, এই সিজনে আপনি কোন টিমকে সাপোর্ট করছেন তা কমেন্টে জানাবেন।